শহরে স্বর্গীয় অসিত দেববর্মনের বাড়িতেও কিন্তু মা ও মা আছে। তাই এবার প্রস্তুতি তুঙ্গে, নাওয়া খাওয়ার সময় নেই। চলুন একটু ঘুরে আসি। আগরতলা শহরে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। সেই ইতিহাসের বিভিন্ন কাহিনী, রাজবাড়ি নিয়ে, দুর্গাবাড়ি নিয়ে, প্রভুবাড়ি নিয়ে, এরকম বহু কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছি এই দুর্গাপুজোর সময়। কিন্তু আমরা আজ এমন এক বাড়িতে দাঁড়িয়ে রয়েছি যা নাকি ত্রিপুরা, গোটা ত্রিপুরা রাজ্যের প্রথম হোমিওপ্যাথিক ডাক্তার স্বর্গীয় ডক্টর অসিত কুমার দেববর্মনের বাড়ি। তার বাড়িতে আজ আমরা এসেছি দুর্গাপুজো, মা দুর্গার কাছে। আর সেই মা দুর্গার পুজো কিভাবে শুরু হলো সেই সব জানবো। এই বাড়ির এখনো যারা পুজো করে চলেছেন সেই সমস্ত মানুষদের সঙ্গে কথা বলবো, যারা আগামী দিনেও পুজো এগিয়ে নিয়ে যাবেন। শুরুতেই আপনাদের থেকে জানতে হবে, দুজন বয়োজ্যেষ্ঠ মানুষ আপনারা, এই পুজো কিভাবে শুরু হলো যদি একটু কাহিনীটা বলেন। আমরা 1911 থেকে শুরু করছি, আজকে 113 বছর হবে এবার। তা আমাদের দাদু হরিশ্চন্দ্র দেববর্মন এটা শুরু করছে। তারপর আমার বাবা, উনি মারা যাওয়ার পর আমার আমার বাবা শুরু করছে। ডাক্তার 1983-তে আমার স্বর্গীয় হয়েছে আমার বাবা। তারপর আমরা চলছে, এই 3 পুরুষ চলছে এই নিয়ে। আমাদের বিজয় কুমার দেববর্মন তানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিটির চেয়ারম্যান ছিলেন, উনি মারা গেছেন গত নভেম্বরে। তারপর আমি এখন শুরু করছি খাবার। আমাদের 3 পুরুষ চলছে এখন। আমার ওয়াইফে 100 বছর অতিক্রান্ত একটা পুজোর আপনি কত বছর যুক্ত? আমি প্রায় 40 বছরের উপরে, 45-40 বছর হবে। হ্যাঁ, 45 বছর, ঠিক আছে, 45 বছর আমি এখানে এই বাড়িতে এসেছি। কাজ ধরতে ধরতে 2-4 বছর পর থেকে আমি সব পুরাপুরি ধরেছি। আমার শাশুড়ি মারা গেছেন 1988-এ। তারপরে পুরো দায়িত্বই আমার উপরে সবকিছু। তাই এত বছরে আপনি যখন থেকে এসেছেন সেই সময় থেকে এই বাড়ির পুজোয় কি কি পরিবর্তন হয়েছে? তা তো অনেক পরিবর্তন হয়েছে। তখন তো অনেক লোক ছিল, অনেক আত্মীয় স্বজনের সবাই মিলে খুব, মানে প্রত্যেকটা কাজে আলাদা আলাদা লোক ছিল। এখন এত লোক পাওয়া যায় না, কিন্তু আমরা তো চালিয়ে নিচ্ছি, লোকজন জোগাড় করে কাজ। তখন তো আত্মীয় স্বজন প্রচুর ছিল তাদের, সেই এখন তো অনেক কমে গেছে, কিন্তু তবুও যা যা আছে সবাই আমাদের সাহায্য করে। মোটামুটি আত্মীয় স্বজনরাও যথেষ্ট সাহায্য করে। এই আমার ভাগিনা, ও তো প্রথম কাঠাম বানানো শুরু থেকে সব করছে। আর মার যে গয়নাগাটি সব আমি নিজে তৈরি করি, কাপড় টাপড় সব আমরা নিজেরাই সাজাই মাকে। কথায় বলে সময়ের সাথে সাথে নিয়ম বদলায়, জৌলুস কমে যায়। আপনি তো যখন থেকে এসছেন বৌমা হয়ে, বাড়ির বৌমা হয়ে, তো তখন থেকে নিয়ম, মানে আমি বলছি নিয়ম নিষ্ঠার যদি কোনো পরিবর্তন হয়েছে? কোনো নিয়ম নিষ্ঠা আমরা পরিবর্তন করিনি। একটা মূর্তি যেভাবে বানানো হতো তখন এখনো তাই হচ্ছে। নিয়ম কানুন আমি যতটুকু সম্ভব পারছি ওদের সেই নিয়ম কানুনটা ধরে রেখেছি। আমি এতে কোনো রকম মানে পরিবর্তন করিনি এখন পর্যন্ত। বেশ, আপনি তো কোনো পরিবর্তন করেননি, কিন্তু যেহেতু আমি একদম শুরু করেছিলাম যে ডাক্তারবাবুর কথা নিয়ে, সেই ডাক্তারবাবুকে কে কে এখনো খোঁজেন? ডাক্তারবাবুকে তো এখনো সবাই উনি চলছে, উনার নামই পুজো চলছে। উনি আমাদের মধ্যে ফেমাস, অলওয়েজ ফেমাস থাকবেন। আমার দাদু স্বর্গীয় অসিত কুমার দেববর্মন। আসলে এই পুজো 1911 সন থেকে শুরু হয়েছে। এরপর দাদুর হাত ধরে শুরু হয়েছে। দাদুর হাত থেকে আমার 2 মামা, একজন টিপিসি চেয়ারম্যান ছিলেন, উনি অল ইন্ডিয়া আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের ডাইরেক্টর ছিলেন। তারপর এখানে টিপিএসসি জয়েন করেছেন স্বর্গীয় বিজয় কুমার দেববর্মন। বর্তমানে আমার ছোট মামা বিকাশ কুমার দেববর্মন, উনি এবং ওনার স্ত্রী কমলা দেববর্মন, ওরাই এই দায়িত্বটা মানে সঠিকভাবে পালন করে চলছে। পাশাপাশি আমরা যারা আছি নেক্সট জেনারেশন। আপনার ভূমিকাটা কি? আমার ভূমিকা, মামার হাত থেকে কাঠাম বানানো শিখেছি, তো বর্তমান চলছে। খুব ছোট বয়স থেকে মামার হাত ধরে কাঠাম বানানো শিখিয়েছি, এখন চালিয়ে যাচ্ছি। আর সত্যি আগের মতো তো আর লোকবল নেই আমাদের, কিন্তু তবু আমরা চালিয়ে যাচ্ছি।
কোনো পরিবর্তন নেই, এই কাঠাম যেইভাবেই ছিল সেইভাবেই চলছে। পুজো কি ষষ্ঠী থেকেই শুরু হয়? হ্যাঁ, ষষ্ঠী থেকে, এই আর কি। এখন কত মানুষ আসেন? এখন তো হ্যাঁ, প্রায় প্রত্যেক দিনই 150-200-র উপরে থাকে। আর 3 দিনই আমাদের অন্য ভোগ হয়, ভোগের কোনো পরিবর্তন নেই, এই আর কি। এখন সব বোনরা বাইরে থাকে, ওরা আসে, আত্মীয় স্বজনরা সবাই এই পুজোকে কেন্দ্র করেই আসে, এই আর কি। সবাই মিলে আনন্দ করি। আমাদের ডাক্তার এই একজন ওই উত্তরপ্রদেশ থাকে, আর একজন এখানে আছে, ও ডাক্তার অমিতাভ রায় আর দেবলীনা দেববর্মন, তার ওই ডাক্তার ওই যে ইউনিট হসপিটালে ওদের এই মানে এই যে কাঠামো আপনাদের, যেটা আপনি বলছিলেন যে কাঠামো আপনি শিখেছেন এবং এখনো দেখছি তৈরি হচ্ছে, তা দুদিনের মধ্যে তো ষষ্ঠী, তা তৈরি হয়ে যাবে। সাজানোর ব্যাপার আছে, তো মোটামুটি এইটা প্রায় 70% বলতে পারেন, তো চলছে আর কি। আপনি আমাদের এখানে অর্নামেন্টস গুলো যে মা এবং মানে এখানে আমার মামি তৈরি করেন, উনি ওনার শাশুড়ির হাত ধরে এই অর্নামেন্টস তৈরি করা শিখেছেন, তো এখন উনি চালিয়ে যাচ্ছেন এইভাবেই। এই ঠাকুরের শুনেছি একটা বিশেষত্ব রয়েছে, কি সেই বিশেষত্ব যদি একটু বলেন? দেখতে পাচ্ছেন এখানে অসুর হাতজোড় করা, আমরা অধিকাংশ দেখে থাকি অসুর অস্ত্র নিয়ে মার প্রতি একটা যুদ্ধের মনোভাব নিয়ে থাকে, কিন্তু আমাদের এখানে অসুর মানে এটা আমার ঠাকুরমা দেখেছিল, এইভাবেই স্বপ্ন দেখেছিল, এইভাবেই মূর্তির গঠন হবে, সেই আদি অন্তকাল থেকে চলে আসছে। মানে এখানে আর কি যে চোর যে ডাকাত সেই আর কি মায়ের কাছে ক্ষমা প্রার্থী। বেশ, তো ক্ষমা প্রার্থী তো বটেই, কিন্তু আমরা শান্তি চাই, একেবারেই যুদ্ধ নয়, শান্তি চাই। গোটা বিশ্ব জুড়ে এই মুহূর্তে যে পরিস্থিতি, যেখানে যুদ্ধের একটা আবহ বিভিন্ন জায়গায় আমরা দেখছি, বিভিন্ন দেশে আমরা দেখছি, সেই জায়গায় ভারত যখন বারবার বার্তা দিচ্ছে শান্তি চাই, সেই শান্তির বার্তা নিয়েই কিন্তু এখানে আমরা রয়েছি এবং সেখানে আমরা এসে গেছি ত্রিপুরার প্রথম হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর বাড়ি। কি দেখলেন তো প্রতিমা? কিন্তু এই প্রতিমার একটা বিশেষত্ব আছে, বলুন তো কি? যারা ধরতে পারেননি তাদের জন্য বলে রাখছি, এই দুর্গা প্রতিমায় যে মহিষাসুর রয়েছে, সেই মহিষাসুর কিন্তু মা দুর্গার কাছে ক্ষমা প্রার্থী। অর্থাৎ আমরা যে দুর্গা মূর্তি দেখতে পাই যেখানে অসুর এবং দুর্গার মধ্যে যুদ্ধ হয়, এইবারের পুজোয় কিন্তু দেখা যায় মহিষাসুর মা দুর্গার কাছে ক্ষমা চাইছে। তাই তা যদি দেখতে হয় বা আপনার যদি কৌতূহল জাগে, তবে অবশ্যই কিন্তু যেতে পারেন দেববর্মন বাড়ির এই পুজোয়। আজকের মতো এখানেই শেষ করছি আমার পুজোর এই বিশেষ অনুষ্ঠান। আগামীকাল আসছি আরো কয়েকটি পুজো নিয়ে, অপেক্ষা করুন।